লঘু পাপে গুরুদণ্ড। কাল রাত্রিতে বইয়ের মুখ দেখে এ কী অবস্থা হলো ফেজের। কথায় আছে যে ছোট পাপ করে বড় শাস্তি পাওয়াকে বলে লঘু পাপে গুরুদণ্ড। কি হয়েছে দেখুন। কাল রাত্রির দিনে স্বামী হয়ে স্ত্রীর পায়ে ওষুধ লাগিয়ে দেওয়াতে অনর্থ বাঁধে ফসু মল্লিক বাড়িতে। শুধু অনর্থ বাঁধে না, অনর্থ বাঁধায়। আর সেই অনর্থটা বাঁধায় ফরিদা, অর্থাৎ প্রথম থেকে যে এই সব কিছুর সাক্ষী ছিল এবং এই সব কিছু জেনে পিছনে যে লেগেছে সেই ফরিদা। বাড়ির সবাইকে ডেকে এনে একটা সিনক্রিয়েট তৈরি করে। তারপরে সবাই যখন দুজনকে দোষারোপ করে, বলে যে কেন মুখ দেখেছে, এবং সবাই তো এই কথাটা বলে যে ফেজ তো এই বাড়ির ছেলে, সে তো সব নিয়ম কানুন সব কিছু জানে, তাহলে সে কেন ফুদাকে এরকম বারণ করলো না। সে তো নয় নতুন এই বাড়িতে এসেছে, যদিও তারও সব কিছু জানা উচিত, কারণ কাল রাত্রে মেয়েরা খুব ভালো করেই জানে। তারা দুজনে বোঝায় যে কেউ কারোর মুখ দেখেনি, আর তারা সবসময় কেউ ঘোমটার আড়ালে ছিল বা কেউ অন্যদিকে তাকিয়েছিল। কিন্তু ফুদার এই পায়ে ওষুধ লাগানোটা সেটা কেউ জানতো না, সেইটা খুঁচিয়ে বের করে ফরিদা। তখনই বলে ঘটনাটি আরও চরম অশান্তিতে পরিণত হয়। বাবা কাকা সবাই যাচ্ছে তাই করে বলতে থাকে, আজ পর্যন্ত তাদের বাড়ির কোনো ছেলে বউয়ের আঁচল ধরা তৈরি হয়নি, তার এই সুযোগ্য ছেলে যাকে ঠাম্মি এত বড় দায়িত্ব দিয়েছে সেই নাকি এরকম কাজ করলো। ভাবতেও তাদের লজ্জা লাগছে। আর মা যদি এই সময় থাকতো তাহলে মা যে কী করতো কেউ জানে না। সব কিছুর ইতি টেনে বাবা বলে, যা হয়ে গেছে হয়ে গেছে, কালকে সকালেই ঠাকুরমশাইকে ডাকা হবে, ডেকে তিনি যদি এর কিছু বিধান দেন সেই বিধান দুজনকেই পালন করতে হবে। এই বলে সবাই সবার ঘরে চলে যায়। এইদিকে ফেজ ফরিদাকে বলে, তুমি সব কিছু জানো না, জেনে শুনে এরকম করেছো? ফরিদা তো অস্বীকার করে, না হ্যাঁ করতে থাকে। ফেজ তো বুঝতেই পেরে যায় এটি ফরিদার কাজ। বলে যে আমি যে পায়ে ওষুধ লাগাচ্ছিলাম কেউ তো তখন ছিল না, তাহলে কি তুমি দেখেছিলে? ফরিদার কোনো মতেই সত্যিটাকে ঘরাতে পারে না। এইদিকে আবার ফেজ বলে যে ঠিক আছে, করেছো, তুমি যদি ঘরে কোনো অশান্তি লাগিয়েছো তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। পরের দিন সকালবেলা নতুন বউ সবার জন্য চা তৈরি করে আর জলখাবারও তৈরি করে। সবাই তো চায়ের খুব প্রশংসা করতে থাকে, ধন্য করতে থাকে। এইদিকে নতুন বউকে খুঁজে পাওয়া যায় না। তারপরে তাকে পাওয়া যায় দাদুর ঘরে চা দিতে গেছে, এবং সেইখান থেকে তাকে ডেকে আনে তার মা আর কাকিমা। বলে যে বাউন ঠাকুর এসে গেছে, তিনি কী বিধান দেন। এইদিকে নিচে আসতেই বাউন ঠাকুর যখন সব কিছু শোনেন তখন তো একদম ঘোর অমঙ্গল, এইরকম তেজ বাবার করা উচিত হয়নি, বড় মা জানলে অনর্থ বাঁধবে, এরকম করে আরও সেই বলতে থাকেন। এইদিকে গোদের উপর বিস্ফোরা যখনই জানতে পারে যে বউয়ের পায়ে হাত দিয়েছে তার স্বামী, আবার কাল রাত্রি দিনে, সে তো ঠাকুরমশাই আরও তাথই করে নাচতে থাকেন। এইবার তিনি বিধান খুঁজে বের করেন, বলে এর জন্য ছেলেকে তো শাস্তি পেতেই হবে। আবার ফুদা যখন ঠাকুরমশাইকে বলেন যে আমরা কেউ কারো মুখ দেখিনি, কিন্তু আপনি এত বড় শাস্তি দেবেন না, নতুন বইয়ের মুখে মুখে এই কথাটা সবাই মেনে নিতে পারে না। সবাই তাকে বোঝাতে থাকে যে এই বাড়িতে বড়দের মুখের ওপর কথা কেউ বলে না, সব কিছু মাথা নিচু করে শুনতে হয়। আরও অনেক নিয়ম বোঝাতে থাকে। মা কাকিমা বলে যে তুমি তো এই নতুন এসেছো, ধীরে ধীরে আমরা তোমাকে দুজনে মিলে সব নিয়ম কানুন শিখিয়ে দেবো, আর তুমি তো খুব গুণী মেয়ে, সব কিছু তুমি শিখেও যাবে। এইদিকে ঠাকুরমশাই বিধান দেওয়াতে বলে যে 91 দিন স্বামীকে স্ত্রীর মুখ দেখা চলবে না, বা একে অপরকে দেখাই চলবে না, বাড়ির বাইরে থাকতে পারলে ভালো হয়। এই রকম বিধান শুনে সবাই তো হতবাক হয়ে যায়। সবাই বলতে থাকে যে লঘুভাবে গুরুদণ্ড দেবেন না, আরও যদি কিছু শাস্তি কমানোর থাকে অন্য কিছু বিধান দিন। কিন্তু কে শোনে কার কথা? ঠাকুরমশাই তো কারোর কথাই শোনে না। এইদিকে কাকা মনে মনে ভাবতে থাকে যে ফেজ এতদিন না থাকলে তাদেরই সুবিধা, কারণ তারা তখন সম্পত্তিটা এইদিক ওই দিক নয়ছয় করতে পারবে। এত বড় ফ্যাক্টরির দায়িত্ব, তারা তো অনেক কিছু করে নিতেই পারবে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে সে বাউন ঠাকুরের কথাকে আরও তোল্লাই দিতে থাকে। বলে ঠাকুরমশাই যখন বিধান দিয়েছে তখন তাকে মানতেই হবে, কিছুই করার নেই। আবার তার বৌমা ফরিদা তখন মনে মনে ভাবে যে এইটাই সুযোগ, তাই সে বলে দাদাভাই তো বাড়ির ছেলে, সে কি আর বাড়ি ছেড়ে এতদিন থাকতে পারবে? বাড়ির কারোর জন্যই সেটা ভালো হবে না, বাড়ির কেউ তাকে ছেড়ে থাকতে পারবে না। কিন্তু ওই মেয়েটা তো নতুন এসেছে, ওই মেয়েটার বাইরে থাকলে কিছু হবে না, তাই ওই ফুদাকেই বাড়িতে বের করে দেওয়া হোক, তাহলেই সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। এই ফরিদার এরকম কথা শুনে সবারই চক্ষু চড়ক গাছ হয়ে যায়। দেখা যাক পরবর্তী পর্বগুলিতে এর কী প্রতিকার হয়।